চরকায় সম্পদ, চরকায় অন্ন, বাংলার চরকায় ঝলকায় স্বর্ণ। বাংলার মসলিন বগদাদ রুমচিন, কাঞ্চন তৈলেই কিনতেন একদিন। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত এভাবেই ঢাকায় মসলিনের গুণকীর্তন করেছেন। মসলিনের সূক্ষ্মতায় মুগ্ধ হয়েছেন পঞ্চদশ শতকে বাংলায় আসা মরক্কোর পর্যটক ইবনে বতুতা। একসময়ে ২৮ প্রকার মসলিন উৎপাদন হলেও ফটিকার পাশ তুলা থেকে তৈরি ঢাকাই মসলিন ছিল এশিয়ার বিস্ময়। ১৬১০ সালে মুঘল সুবেদার ইসলাম খানের রাজধানী ঢাকা মসলিনের নামের সঙ্গে জড়িত হলেও প্রাচীনকাল থেকেই বাংলা ও উড়িষ্যায় উৎপাদন হতো মসলিন। তবে ঢাকার মেঘনা ও শীতলক্ষা নদীর তীরবর্তী অঞ্চলে উৎপাদিত মসলিনই ছিল সেরা। বাংলার মসলিনটা একটা স্পেশালাইজ ছিল। সমস্ত ইতিহাসবিদই বা যারা এগুলো সংরক্ষণ করেছে তারা সবাই বলেছে বেঙ্গল মসলিন ওয়াজ দ্য ফাইনেস্ট। এ অঞ্চলের নাতিশীতোষ্ণ আবহাওয়াই বিশেষ এই মসলিন উৎপাদনের জন্য আদর্শ ছিল, যার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। রোমান কিংবা মুঘল সাম্রাজ্যের রমণীদের সজ্জায় শোভা পেত মসলিন। আবার খ্রিস্টপূর্ব ২য় শতকে গ্রিক দেবদেবী কিংবা ৪,০০০ বছরের পুরনো মিশরীয় মমির সাজসজ্জায়ও মসলিন ব্যবহারের প্রমাণ মিলেছে। জওহরলাল নেহেরুর গ্লিম্পেজ অফ ইন্ডিয়া 2000, এটা তার বইয়ের মধ্যে উনি উল্লেখ করেছেন যে মসলিনের কাপড় দিয়ে ফারাওদের মমি র্যাপ করা হতো। তার মানে মসলিন নামক সূক্ষ্ম কাপড়টা অনেক আগে থেকেই এখানে তৈরি হতো। হাতে তৈরি মসলিনের সূক্ষ্মতা ও স্বচ্ছতা আজও মানুষের কাছে বিস্ময়। প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের মসলিন কাপড় ছোট দিয়াশলাই বক্সে বা আংটির মধ্য দিয়ে অনায়াসে পরে ফেলা যেত বলে জনশ্রুতি আছে। আমরা মনে করতাম যে মিথ, একটা ১২ হাত শাড়ি কীভাবে আংটির ভিতর দিয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ১২ হাত শাড়ি অনায়াসে একটা আংটির ভিতর দিয়ে চলে গেছে। সারা বিশ্বে মসলিন যেমন চমক সৃষ্টি করেছিল, তেমনি হঠাৎই হারিয়ে যায় ইতিহাসের অতলে। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ব্রিটিশ বেনিয়ারা ক্ষমতার কেন্দ্রে আসলে মসলিন শিল্পে নেমে আসে বিপর্যয়। তাদের অসহযোগিতা ও নির্যাতনের সাথে আমদানিকৃত ইউরোপীয় সস্তা কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় পড়ে বিলীন হয়ে যায় মসলিন। সে ধারায় ২০ শতকের প্রথম দিকে পুরো পৃথিবী থেকেই অদৃশ্য হয়ে যায় ঢাকাই মসলিন। তবে বাংলাদেশ সরকারের উদ্যোগে আবারও সম্ভাবনার সুবাতাস বইতে শুরু করেছে ঐতিহ্যবাহী মসলিন শিল্পে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মসলিন পুনরুদ্ধারে গঠন করা হয় একটি বিশেষজ্ঞ কমিটি। সেখানে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর হোসেন সহ ১৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়। প্রকল্প হাতে নিলেও হাতে ছিল না মসলিনের কোনো নমুনা কিংবা বিশেষ সেই তুলা গাছ। মসলিনের নমুনা সংগ্রহে বিভিন্ন মিডিয়ায় দেয়া হয় বিজ্ঞাপন। সন্ধান না পেয়ে তারা বাংলাদেশ জাতীয় জাদুঘর, পরে ন্যাশনাল মিউজিয়াম কলকাতায় গিয়েও নমুনা সংগ্রহ করতে ব্যর্থ হন। আমার হাতে তো কোনো স্যাম্পল নাই। তখন আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন জায়গার মধ্যে আমরা টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় আমরা দিলাম যে মসলিন কাদের কাছে আছে। আমরা অ্যাড দিলাম যে তাদেরকে পুরস্কৃত করা হবে, তা বা মূল্যে তাদেরকে আমরা কিনে নিব, এরকম বিভিন্ন কথা বললাম। তা বলার পরে কেউ কেউ সাড়া দিল, অনেক সাড়া, খুব কমই পেয়েছি সাড়া আমরা। তারপর যারা সাড়া দিল অনেক দূরে দূরে, যেমন বরগুনাতে গেছি, অনেক দূরহ রাস্তা ছিল, সেখানে যেয়ে তারপরে যেই দেখি যে কাপড়টা আসলে, কারণ কিছুটা তো ফিজিক্যাল ইয়েতে বোঝা যায় এবং সিস্টেমও আছে, কেমিক্যাল টেস্ট করলে বোঝা যায়, এগুলো ফিজিক্যাল টেস্ট কেমিক্যাল টেস্টে বোঝা যায়। তা যেই দেখি আসলে মসলিন না, সিল্ক। একটা মসলিন আমাদের এখানে জাদুঘরে ছিল। এই জাদুঘরের মসলিনটা, এইটা আমাদের এত দুর্ভাগ্য যে আমাদের দেশে আমরা মসলিন দেখার সুযোগ হয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও বলে দিচ্ছেন যেটা আমাদেরকে দেখানোর জন্য, মানে যত মোটামুটি এরকম শুনছি যে বেশ উপর থেকে এটা করা হয়েছে, তারপরেও আমাদেরকে দেখানো হয় নাই। এক পর্যায়ে তখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বুঝলেন যে না এটা হবে না, ট্রাস্টি বোর্ড তো, এটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে, যে এটা হবে না, তো তখন আমাদেরকে উনি আমাদের মন্ত্রণালয়ে বলে দিলেন যে ওনাদেরকে আপনি পাঠিয়ে দেন, বিশেষ কমিটি পাঠিয়ে দেন আলবার্টে। পরে প্রধানমন্ত্রীর পরামর্শে তারা ২০১৬ সালের ডিসেম্বরে লন্ডনের আলবার্ট মিউজিয়ামে গিয়ে একটি মসলিনের নমুনা সংগ্রহ করতে সমর্থ হন। লন্ডনে যাওয়ার পরে ওখানে দেখার পরে যখন দেখলাম প্রায় ৩০-৪০ অনেক স্যাম্পল, কয়েকশো স্যাম্পল, সবই ঢাকায় মসলিন, তার ৩০-৪০টা স্যাম্পল আমার নিজে হাতে এটা মানে আমি টেস্ট করার সৌভাগ্য আমার হয়েছে। আমার হাতে গ্লোভস ছিল, প্রথমে অনেক রেস্ট্রিকশান আছে, গ্লোভস ছিল। এক পর্যায়ে আমি কিছু ইনস্ট্রুমেন্টের সাথে নিয়ে গেছিলাম। তা তখন আমি যখন বললাম যে দেখো আমি তো আসলে কাপড়ের ফিলিংসই বুঝতেছি না,
আমি তো জীবনে ফার্স্ট এটা দেখতেছি, কিন্তু কাপড় যে কোনো কাপড় ধরলে কিন্তু আগে হ্যান্ড ফিলিংসটা হলো সবচেয়ে বড় জিনিস। তা আমি ফিলিংস আমি বুঝতেছি না। তা যখন ওদেরকে, ওরা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, 2টা মহিলা ছিল আর একটা পুরুষ ছিল। তা ওরা এত ভালো ছিল যে আমি যখনই বললাম সঙ্গে সঙ্গে আমার পারমিশন দিয়ে দিল যে আমার হাতে গ্লোভস খোলার জন্য। আমি হাতের গ্লোভস খুলে আমি পুরা ফিলিংস এবং যা কিছু ফিজিক্যাল টেস্ট যেগুলো করা যায় মসলিনে সবই আমি করলাম। করার পরে তারপরে আমি ওই আলবার্ট থেকে বেরোই বলছিলাম যে হ্যাঁ ইনশাল্লাহ মসলিন তৈরি করতে পারবো। এদিকে 2017 সালের মার্চে কমিটিকে মসলিন তৈরির বিশেষ পটিকার্পাস তুলা গাছের সন্ধান দেন গাজীপুরের শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন। এক্ষেত্রে নমুনা গাছটির সন্ধান পেতে সহযোগিতা করেন আব্দুস সালাম। পরে নমুনা ডিএনএর সঙ্গে ফুটিকার্পাসের ডিএনএ মিলিয়ে নিশ্চিত হন এটি মসলিন উৎপাদনের কাঙ্ক্ষিত ফুটিকার্পাস তুলার গাছ। উল্লেখ্য, ফুটিকার্পাস তুলার নামানুসারে গাজীপুরের এই অঞ্চলের নাম হয় কাপাসিয়া। ঢাকার ওই মসলিন তৈরি করতে গেলে অ্যাকচুয়ালি ওই ঢাকার আশপাশে ওই তুলার জাত খুঁজতে হবে ফুটিকার্পাস, এবং ঢাকার আবহাওয়াতে ওই তুলা চাষ করতে হবে। এবং ওই তুলাটা আর কোথাও বীরভূম বা ওয়েস্ট বেঙ্গল বা মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় মসলিন হলে, নদিয়াতে হলেও ওই তুলা চাষের কিন্তু খবর নেই। অ্যাকচুয়ালি লম্বা আঁশের তুলা দিয়ে এই মসলিন সুতা হবে না। আমরা যে ফুটিকার্পাস পেয়েছি সেটার আঁশ ছোট, মানে এটা সিম্পল ইকুয়েশন। যখন হাত দিয়ে এবার সুতাটা বোনাচ্ছে না, এটা যদি আঁশ লম্বা হয় তাহলে জট পাকিয়ে যায়। সেটা আমাদের স্টাডিতেও আসছে। অন্য যতগুলো তুলা আছে সবগুলো তুলাতে মানে বীজগুলো স্কাটার থাকে, ছড়ানো ছিটানো থাকে, এবং এক একটা বীজের সাথে ফাইবারগুলো লাগানো থাকে। কিন্তু মসলিন যে তুলাটা আছে এই তুলাটার অনন্য, আর এখানে ফাইবারগুলো চারিদিকে থাকে, 5টা থেকে 7টা বীজ একসাথে লাগানো থাকে। এবার তুলা গাছ ও নমুনা দুটি পাওয়ার পর সুতা তৈরির জন্য সুতা কাটনের সন্ধানে নামেন তারা। কারণ আধুনিক যন্ত্রে নয়, হাতে তৈরি চরকায় কাটতে হয় এই মসলিনের সুতা। অনেক খোঁজাখুঁজির পর কুমিল্লার চান্দিনা উপজেলার কয়েকজন সুতা কাটুনি মসলিনের সুতা কাটতে রাজি হন। তবে মোটা খদ্দর সুতা কাটার অভিজ্ঞতা থাকলেও মসলিনের সুতা কাটায় তারা ছিলেন আনাড়ি। গবেষকরা হাল না ছেড়ে তাদের সহ আরও 40 জনের একটি দল গঠন করেন। এই দলের মধ্যে চিকন সুতা কাটার প্রতিযোগিতার মাধ্যমে প্রথমে 6 জনকে বাছাই করা হয়। পরে এই 6 জনকে প্রশিক্ষক হিসেবে নিয়ে আরও 100 জন সুতা কাটুনি তৈরি করা হয়। তারা এখন সর্বোচ্চ 700 কাউন্টের সুতা তৈরি করতে পারছেন, যেটিকে মসলিনের জন্য আদর্শ মনে করা হয়। মানে একটা অন্য রকমের কাজ, মানে মনোযোগ সহ করতে হয়, খুশি আনন্দ কাজ করতে হয়, মানে মন খারাপ রাখলে কাজটা হয় না। আর শেখাটা অনেক মানে একটা আনন্দ হিসাবে কাজ করতে হয় জিনিসটা, আর শেখাটাও কঠিন। 6 মাস আগে কোনো এই কাজ করা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোদ্রের চাপে এটা কাজ করা যায় না, ঠান্ডা বাতাসে কাজ করা যায় না, আর গরমও কাজ করা যায় না। মিডিয়াম তরলতা থাকে, কাজটা করতে হয় জিনিসটা। আমরা এটা ফিরে আনতে পারছি, আমাদের অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কাজ করতে আমাদের অনেক ভালো লাগতেছে। নিশ্চয় মনে প্রশ্ন এসেছে, কাউন্ট হিসাব কি? কাউন্ট হিসাব সুতার সূক্ষ্মতার উপর নির্ভর করে। 500 কাউন্টের 1 কিলোমিটার দৈর্ঘ্যের সুতার ওজন মাত্র 2 গ্রাম হয়। বুঝে গেছেন কতটা নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয় এই সূক্ষ্ম মসলিন সুতা। এটা অনেক স্যারেরা আমরা সুতা দিছে, সরকা দিছে, সরকা দেওয়ানোর পরে এরপরে আমরা কেউ 400 কাউন্ট করছি, কেউ 250 কাউন্ট করছি, কেউ 550 কাউন্ট করছি। তারপর আমরা 40 জন মানুষ আসছিলাম, 40 জনের থেকে বাছাই করে আমরা 6 জন মানুষ রাখছি। 6 জন মানুষ রাখার পর থেকে স্যারেরা আমরা 5 বছর যে কাজ করতে আছি, কাজ করার পরে আমরা 6 জনের স্যারেরা সুপারভাইজার বানাইছি। সুতাকে বিভিন্নভাবে মার দিয়ে 700 কাউন্টের করে প্রস্তুত করলেও এত চিকন সুতা দিয়ে কাপড় বুনতে রাজি হচ্ছিল না তাঁতিরা। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে নারায়ণগঞ্জে রুবেল মিয়া ও মোহাম্মদ ইব্রাহিম নামের 2 জন তাঁতিকে পাওয়া যায়। এই 2 তাঁতিকেও কাপড় বোনাতে ধাপে ধাপে অনেক কারিগরি প্রশিক্ষণ দিতে হয়। অবশেষে এই 2 জনকে দিয়েই বহুল কাঙ্ক্ষিত মসলিন বোনা সম্ভব হয়। তারা 1710 সালে বোনা শাড়ির একটি নকশা দেখে হুবহু সেই আদলে শাড়ি বুনতে সক্ষম হন।
আমার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেওয়ার ভিতরে আমি 2 থেকে আড়াই মাসের মতো প্রশিক্ষণ নিচ্ছিলাম। যেমন আমি পারতাম না, কিসের জন্য পারতে হবে, তুমি এইভাবে করতে থাকো। যখন আমি 350 কাউন্ট করে ফেললাম, তখন দেখছেন আমাদের 350 না, আমাদের যদি আরও চিকন সুতা হয়, তার মানে আরও যদি দেখা যাইতেছে 700 কাউন্ট 500 কাউন্ট হয়, 1000 কাউন্ট হইলেও না আমরা ভয় পাইতেছি না, আমাদের পক্ষে সম্ভব। বেশি রৌদ্র হলে দেখা গেছে সুতা ছিঁড়ে যায়, বেশি গরম হলে, আবার বেশি রকম ঠান্ডা পড়লে সুতাটা জমট খাইয়া যায়, কাজ করা যায় না। যখন মিডিয়াম থাকলে তখন কাজ করতে সুবিধা হয়। মামা আমারে খুব সাহস দিছে। এই আস্তে আস্তে আমি মনে করেন 3 বছর হয়ে গেছে মুসলিমের কাজ করতেছি। এই মুসলিমের জন্য আশা আমাদের অনেক, যে এটা তো গর্ব, বাংলাদেশের লেগে একটা গর্ব। আমরা কল্পনা করতে পারিনি মুসলিম নিয়ে আমরা এর পর্যায়ে যেতে পারবো। মসলিনের একটি শাড়ি বুনতে 6 থেকে 9 মাসও লাগতে পারে, এজন্য এর খরচও পড়ে বেশি। প্রথম যে শাড়িটি তৈরি করা হয়েছে তার জন্য খরচ হয় 3,60,000 টাকা। তবে এই খরচ ধীরে ধীরে কমে আসবে গবেষকদের আশা। ইতিমধ্যে তাঁতিরা তৈরি করেছেন মসলিনের 7টি শাড়িসহ 28টি কাপড়। এর মধ্য থেকে মসলিনের বোনা প্রথম শাড়িটি উপহার হিসেবে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মুসলিম প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল 12 কোটি 10 লাখ টাকা। 2014 থেকে বর্তমান এই 8 বছরে খরচ হয়েছে প্রায় 7 কোটি 68 লক্ষ টাকা। ব্যাপক গবেষণা ও সঠিক প্রশিক্ষণে ঢাকায় মসলিন হতে পারে অর্থনীতির অন্যতম উৎস, এমন মত সংশ্লিষ্টদের। আমরা চিন্তা করছি যে যেখানে 1747 সালে আমরা যদি খেয়াল করি, তাহলে 28,50,000 টাকার ঢাকায় মুসলিম বিদেশে রপ্তানি করা হয়েছিল শুধুমাত্র 1 বছরে। আর ওই বছরেই সোনারগাঁ আড়ং থেকেই, শুধুমাত্র সোনারগাঁ আড়ং থেকেই প্রায় 3.5 লাখ টাকার ঢাকায় মুসলিম এক্সপোর্ট হয়েছে। তো যেগুলো আমরা দেখি যে জেমস টেলর তার বইয়ে এগুলো, এবং আব্দুল করিম স্যার তার বইয়ে ডিটেলস এগুলো দিয়েছেন, কোন আড়ং থেকে কত টাকার মুসলিম এক্সপোর্ট হয়েছে। যেহেতু এটা অর্থনৈতিক দিক দিয়ে আমরা যদি চিন্তা করি, ওই সময় যদি অর্থনৈতিকভাবে এত লাভবান হয়, তো এটা আধুনিক সমাজে এসে আমার বিশ্বাস যে এই মসলিন, এবং যেহেতু এটা আরামদায়ক এবং স্পেশাল একটা ফুটি কার্পাস তুলা থেকে এটা তৈরি হয়েছে, তো এটা আমরা যদি বিদেশে রপ্তানি করি এবং প্রচারণা আমরা ঠিকমতো করতে পারি, আমার মনে হয় যে এটা আমাদের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে আমাদের বাংলাদেশে এটা যোগ হবে। এদিকে ঐতিহ্যবাহী মসলিন শিল্পের বিকাশে ইতোমধ্যে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছেন বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব। আমরা এর মধ্যে 170 জনকে প্রশিক্ষিত করেছি স্পিনার হিসাবে, আরও 130 জনের মতো প্রশিক্ষণ এখন আছে, তারা কাজ করতেছে। আমরা এই আগের প্রকল্পে এই গবেষণার মূল কাজ ছিল, সেই সাথে কিছু লোককে আমরা প্রশিক্ষিত করছি। আমাদের সেকেন্ড ফেজে কিন্তু আমি শুধু ওই যে বললাম ফুটি কার্পাসের জাত উদ্ভাবনের বিষয়টির সাথে সম্পৃক্ত থাকবে মৌলিক গবেষণার কাজটি, বাকি কাজটি কিন্তু আমরা এটার উৎপাদনের দিকেই যাব, যেটা আমি বলছি যে আমি অ্যাটলিস্ট সেমি কমার্শিয়াল প্রোডাকশনের দিকে যাওয়ার আমি চিন্তা করব। এবং আমরা আপনাকে আরও বলে রাখি যে ওইখানে যারা কাজ করে তাদেরকে আমরা ফ্রি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি আমাদের এইখানে জুট মিলের মধ্যেই, এবং সেইখানে শুধুমাত্র ইউটিলিটি বিল দিয়ে তারা থাকে, যাতে কোনোভাবেই এই প্রফেশনটি ছেড়ে অন্যদিকে না যায়, তাদেরকে সেইভাবে ফ্যাসিলিটেট করার চেষ্টা করছি আমরা। 2020 সালের 28 ডিসেম্বর মসলিনের জিআই নিবন্ধন সনদ ও প্যাটেন্ট অর্জিত হওয়ায় দেশের তাঁতশিল্পের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ সম্ভব হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন এই পেশার সাথে জড়িত তাঁতশিল্পীরা।